আজকের ক্লাসে আমরা জানব লাল কিতাব অনুসারে কেমন করে কারোর কেরিয়ার অথবা তার কর্মজীবন কেমন করে আমরা তার কেরিয়ারের ফলাদেশ করব। সবার প্রথম এটা জানতে হলে আমাদেরকে লাল কিতাবের কিছু ঘরকে প্রিয়োরিটি বা অগ্রাধিকার দিতে হয়। যেমন প্রথমে আমাদের দেখতে হবে কোনো জাতক বা জাতিকার নবমতম ঘরে কোনো বন্ধুক গ্রহ অথবা কোনো কারক গ্রহ কে আছে। নাইন্থ হাউসে দেখলাম কারণ নাইন্থ হাউস ফাঁকা। প্রথমে দেখবো কোন হাউস থেকে কেরিয়ার, মানুষের নাইন্থ হাউস থেকে দেখবো সে কোন কেরিয়ার নেবে। আমি প্রথমে নাইন্থ হাউস গিয়ে দেখলাম সেখানে হয়তো বসে আছে রাহু। রাহু কি ধরনের গ্রহ? একটা পাপক গ্রহ। ঠিক আছে, অসুবিধা নেই। নাইন্থ হাউসে রাহু কি অবস্থায় থাকে? নিচস্থ অবস্থায় থাকে। তাও কিন্তু রাহু যেহেতু বসে আছে, তাহলে রাহুর কেরিয়ারও দিকেও তার ঝোঁক থাকতে পারে। বাট টেন্থ হাউসে আমি যদি দেখি সান বসে আছে, মানে রবি বসে আছে, তাহলে আমি তাকে প্রেডিকশনটা এটাই দেবো যে তুমি ভাই রবি রিলেটেড কেরিয়ার নাও। রবি রিলেটেড কেরিয়ার কোনগুলো? রবি কিসের জিনিস? রবি হচ্ছে এই আমাদের সৌরমণ্ডলের নেতা অথবা রাজা অথবা মালিক। মানে সে সরকারি চাকরির যদি কোনো প্রিপারেশন নিয়ে থাকে বা পলিটিক্যাল কোনো জিনিসের প্রতি তার যদি যাওয়ার ইচ্ছা থাকে পলিটিক্সের উপরে, অথবা সে যদি ডাক্তারি লাইনে যেতে চায়, সেখানেও কিন্তু তাকে রবি গ্রহর ফলটা নেওয়াই তার ক্ষেত্রে উচিত। এইবার নাইনেও ফাঁকা, টেন্থও ফাঁকা, তাহলে দেখবো ইলেভেন্থ হাউসে কোন গ্রহ বসে আছে। আমি ইলেভেন্থ হাউসে গিয়ে দেখলাম তার বৃহস্পতি বসে আছে। তাহলে আমি তাকে প্রেডিকশন কি দেবো? আমি তাকে এই প্রেডিকশন দেবো যে আপনি যদি কেরিয়ারই চয়েস করতে হয় আপনাকে, আপনি গুরু রিলেটেড কোনো কেরিয়ার আপনি চয়েস করুন। গুরু রিলেটেড কেরিয়ার কোনগুলো? গুরু রিলেটেড কেরিয়ার হচ্ছে শিক্ষকতা, গুরু রিলেটেড কেরিয়ার হচ্ছে কেরানির জব, গুরু রিলেটেড কেরিয়ার হচ্ছে চ্যাটার অ্যাকাউন্টেন্সির জব, গুরু রিলেটেড কেরিয়ার হচ্ছে কমার্সের যে কোনো ফিল্ড বা ফিনান্সের যে কোনো ফিল্ড। তাহলে গুরু যে যে জিনিসগুলো দেখে, সেই জাতক বা জাতিকা যদি সেই ধরনের কোনো কেরিয়ার নির্বাচন করে, তাহলে তার ক্ষেত্রে খুবই সেটা ভালো। এবার 9 নম্বরও ফাঁকা, 10 নম্বরও ফাঁকা, 11 নম্বর ঘরও ফাঁকা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 9, 10, 11 যখন ফাঁকা, আমি তার দ্বিতীয় ঘরে দেখবো। এবার দ্বিতীয় ঘরে কারণ আমি দেখলাম 9, 10 ফাঁকা, দ্বিতীয় ঘরে বুধ বসে আছে। বুধ কিসের প্রতীক? বুধ হচ্ছে ব্যবসার প্রতীক। তাহলে তাকে আমি বলতে পারি সহজে যে আপনি ব্যবসা করুন। ব্যবসাতে গেলে আপনার প্রভূত উন্নতি হবে। অথবা বুধের জায়গায় যদি এখানে চন্দ্র বসে থাকতো দ্বিতীয় ঘরে, তাহলে কি বলতাম? তাহলে তাকে আমি বলতাম যে আপনি চন্দ্র রিলেটেড কোনো ব্যবসা করুন। চন্দ্র রিলেটেড মানে কি? দুধের ব্যবসা, জলের ব্যবসা, কৃষিকাজের ব্যবসা, বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে পারেন, ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন, ওয়াটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন, মিনারেল ওয়াটারের প্ল্যান লাগাতে পারেন, কোনো অর্গানিক ফুডসের আপনি ব্যবসা করতে পারেন। মানে এই ধরনের, মানে গ্রহ স্পেসিফিক যে কেরিয়ার হয়, সেই জিনিসগুলোকে আমাদেরকে জানাবো তাকে। যতক্ষণ না জানাবো তার কেরিয়ারটা কোনটাতে ভালো হবে সে কিন্তু বুঝতে পারছে না। কারণ অনেকেই কনফিউজ থাকে যে তার কেরিয়ারের সম্বন্ধে সে কিছু জানতে পারে না বা কি কেরিয়ারে তার যাওয়া উচিত। বিশেষ করে এই ধরনের ক্লায়েন্ট গুলো আমাদের কাছে আসে হচ্ছে মাধ্যমিক দেওয়ার পর অথবা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর, যখন তারা গ্র্যাজুয়েশন করতে যায় যে আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে বা কোন পথে হাঁটলে জীবনে আমরা কেরিয়ার করতে পারবো। কেন? এখানে আরেকটা জিনিস বুঝিয়ে নেবার পর আমি উত্তরটা দিচ্ছি। এবার আমি দেখলাম কারণ নবম ঘর ফাঁকা, দশম ঘর ফাঁকা, 11তম ঘর ফাঁকা, দ্বিতীয় ঘরও ফাঁকা। সেক্ষেত্রে আমি তার চতুর্থ ঘরে যে প্ল্যানেট বসে থাকবে, হয়তো আমি দেখতে পেলাম চতুর্থ ঘরে শনি বসে আছে। শনি যদি চতুর্থ ঘরে বসে থাকে অথবা যে কোনো গ্রহ বসে আছে, আমি শনিটা এই কারণে বললাম, শনির আলোচনা করিনি বলে। শনি যেহেতু বসে আছে চতুর্থ ঘরে,
তাহলে শনির কেরিয়ার কোনগুলো? শনির কেরিয়ার হচ্ছে ওকালতি, শনির কেরিয়ার হচ্ছে লোহাজাত দ্রব্যের ব্যবসা, চর্মজাত দ্রব্যের ব্যবসা, বা ইন্ডাস্ট্রিতে কোনো যন্ত্রপাতি যুক্ত কাজে তার যুক্ত হওয়া। যদি মঙ্গল বসে থাকতো তাহলে তাকে কি বলতাম? আপনি পুলিশের পরীক্ষা দিন, অথবা মিলিটারির পরীক্ষা দিন, অথবা আপনি এমন কোনো কাজ করুন যেখানে সিকিউরিটি গার্ড, মানে যেখানে কারেজের দরকার পড়ে, সেই ধরনের কেরিয়ার আপনি চয়েস করুন। এইবার আমি দেখলাম 9, 10, 11, 2, 4 এই প্রত্যেকটা ঘরই ফাঁকা, তাহলে তাকে কি করা যাবে? এইরকম যদি কোনো ঘরে পুরো ফাঁকা থাকে, বা এই উপরোক্ত ঘরগুলো যদি খালি হয়, ঠিক আছে, বা কোনো বাজে গ্রহ বসে আছে সেইখানে, তখন দেখ এখানে পরিষ্কার আমি লিখেছি কি, ঘর খারাপ হলে ঘর সম্পর্কিত কোনো ভবিষ্যৎ দিবি না। কারণ কেরিয়ারে ডিপেন্ড করে গ্রহটা, কোন গ্রহের কেরিয়ার সে নিচ্ছে, ঘরের উপর ডিপেন্ড করছে না। ঘরের কিন্তু কারক গ্রহ আলাদা হয়। কোনো গ্রহ যদি বসে থাকে, সেই গ্রহ যদি ভালো অবস্থায় বসে, এবং পিরিয়ডিটিটা কিভাবে দেখবো? প্রথমে নবমতম ঘর, নয়তে পেলাম না, তারপর 10-এ যাবো, প্রথমেই 10-এ চলে যাবো না। নয়তে একটা মনে কর বাজে গ্রহ বসে আছে, 10-এ ভালো গ্রহ বসে আছে, কনফিউশনটা সেখানে আসে। মনে কর নয়তে বসে আছে কেতু, 10-এ বসে আছে কারোর চন্দ্র, তাহলে সে কেতুর কাজ করবে না চন্দ্রের কাজ করবে? তাহলে তাকে আমি সবসময় সাজেস্ট করব, যেহেতু চন্দ্র শুভগ্র, আপনি চন্দ্র রিলেটেড কেরিয়ার নিন, তাকে কখনো আমি সাজেশন দেবো না আপনি কেতু রিলেটেড কেরিয়ার নিন। কারণ এই জিনিসটাই হয়, ভুলভাল কেরিয়ার মানুষ চয়েস করে ফেলে। অনেকে হয়তো ডাক্তারি লাইনে চলে গেল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে রাহুরও অবস্থান খারাপ, তার সূর্যেরও অবস্থান খারাপ, বৃহস্পতিরও অবস্থান খারাপ, তাহলে তার কিন্তু ডাক্তারি লাইনে খুব একটা ভালো কেরিয়ার তৈরি করবে না। এবার যে সিনারিওটা এলো, মনে কর 9, 10, 11 চতুর্থ, দ্বিতীয় সব ঘরই ফাঁকা, অথবা বাজে গ্রহ আছে, সব ঘর ফাঁকা অথবা কোনো বাজে গ্রহ আছে। বাজে গ্রহ কোনগুলো? পাপক গ্রহ আছে, বা কেউ নেই, বা সেই ঘরেরটাই ড্যামেজ, তাহলে তাকে ফার্স্ট হাউস অথবা সেভেন্থ হাউসের যে গ্রহ থাকবে, সেই গ্রহের যে কারক গ্রহ, তাদের আমি কেরিয়ার নিতে বলবো। মনে কর কারোর 9 ফাঁকা, 10 ফাঁকা, 11 ফাঁকা, দ্বিতীয় ফাঁকা, চতুর্থ ফাঁকা, অথবা আমি দেখতে পাচ্ছি কারোর একসাথে কনজাংশনে বসে আছে, হয়তো চন্দ্রকেতু নবম ঘরে বসে আছে, সেক্ষেত্রে চন্দ্র দূষিত হয়ে গেছে, কেতুও দূষিত হয়ে গেছে, সেই ঘরটাতে কি সমস্যা হলো? নবম অংশে সেই ঘরটাও পার্সিয়ালি কিছুটা ড্যামেজ করলো, ওই গ্রহগুলো নিজেদের মধ্যে ঝগড়া করে। কারণ তোর বাড়িতে যদি দুটো শত্রু এসে ঝামেলা করে, তোর বাড়িটাই খারাপ হয়, তোর বাড়ির পরিবেশ খারাপ হয়। তাহলে সেক্ষেত্রে আমায় কি করতে হবে? তখন আমি পুরো যদি এই ধরনের সিনারিও পাই যে সব ফাঁকা, বা কোনো বাজে সমন্বয় ঘটে গেছে, তখন তার লগ্নতে যে গ্রহ বসে আছে, অথবা সপ্তমে যে গ্রহ বসে আছে, কারণ কেন্দ্রস্থান তো, লগ্ন হচ্ছে আমাদের প্রথম ঘর, মানে হচ্ছে লগ্নর ঘর, কেন্দ্রস্থান, অথবা সপ্তম ঘরে যে গ্রহ বসে আছে, তাদের কেরিয়ার নিতে বলবো। এইবার যদি দেখি ওই লগ্নের ঘরের যে গ্রহ অথবা সপ্তম ঘরের গ্রহ, সেই দুটো যদি খারাপ হয়, সেক্ষেত্রে আমরা তাকে পরিষ্কার বলে দেবো, ওপরের সূত্রও মিললো না, এই সূত্রও মিললো না, যে আপনি বৃহস্পতি অথবা শনি রিলেটেড কোনো পেশা গ্রহণ করুন, বা কোনো লাইন আপনি নিন যেখানে আপনার উন্নতি হবে। এইবার এইখানে একটা বড় জিনিস আমাদের জানতে হবে, যে কোন গ্রহ কি কি কেরিয়ারকে নির্দেশ করে। সবার প্রথম আমি কিছুটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। রবি গ্রহ ডাক্তার, লিডার, যারা রবি গ্রহের দ্বারা ডাক্তার হতে পারে ভালো, লিডার হতে পারে ভালো, তারা তারা পলিটিশিয়ান, পলিটিক্সে গেলে উন্নতি করতে পারে, কোন উচ্চপদস্থ কর্মক্ষেত্রে উচ্চপদস্থ মানে হায়ার অথরিটি হিসেবে কাজ করতে পারে তারা, তাদের ক্ষেত্রে কোনো অফিসের তারা বস হিসাবে কাজ করতে পারে, ব্যবসা করলে তারা ডিরেক্টরের কাজ করতে পারে। এটা গেল রবি গ্রহের ক্ষেত্রে। চন্দ্রের ক্ষেত্রে কি ধরনের কেরিয়ার হবে? যে কোনো লিকুইড রিলেটেড বিজনেস, লিকুইড মানে কি? জলের ব্যবসা, বা জলের কোনো ওয়াটার প্ল্যান্টে সে কাজ করছে, কোনো এগ্রিকালচার ফার্মে সে কাজ করছে, কোনো ডেয়ারি ফার্মে সে কাজ করতে পারে, অথবা সেই রিলেটেড ব্যবসা, বা রূপোর কোনো কাজ করছে,
সেই রিলেটেড ব্যবসা কোনগুলো? চন্দ্রের জাতক, চন্দ্র তার ভালো, আমি চন্দ্র তাকে বললাম ভাই তুমি যদি ব্যবসা করো তুমি অর্গানিক ফুডের ব্যবসা করো, অর্গানিক ফুডের ব্যবসা এসে প্রভূত লাভ করবে। চন্দ্র ভালো, তুমি ভাই জলের ব্যবসা করতে পারো, তুমি ভাই দুধের ব্যবসা করতে পারো, বা দুগ্ধজাত পণ্য দই শরবত, পনির, এই ধরনের ব্যবসা করতে পারো, খাবার দাবারের ব্যবসা করতে পারো। কারণ চন্দ্র একটা মানুষকে ভালো খাদ্যাভ্যাসও দেয়। এবার চলে যায় মঙ্গলে। মঙ্গল এলে কি, মঙ্গল কারেজের দেবতা। সে সিকিউরিটি গার্ডের জব করতে পারে, সে আর্মিতে জব করতে পারে, সে পুলিশের জব করতে পারে, সে আইপিএস আইএএস, মানে যেগুলো বেসিক্যালি কারেজ লাগে, যেসব জবেতে মানে বুকের ধক লাগে, মানে বুকের পাটা লাগে, সেই ধরনের কাজ সে যদি চয়েস করে নিজের লাইফে, তাহলে তার প্রভূত উন্নতি হবে। এবার মঙ্গলের পর কে আসছে? বুধ আসছে। বুধ মানে, বুধ একটা ব্যবসা দেখতে গেলে আমি কেপির ক্লাসেও পড়িয়েছি, বুধের অবস্থান আমাদের দেখতেই হবে। এবং বুধ কার কার মাসনুই প্ল্যানেট? বুধ হচ্ছে বৃহস্পতি এবং রাহু দুজন যখন একসাথে মিলিত হয় বা কনজাংশন করে অথবা দৃষ্টি বিনিময় করে, তখন বুধের জন্ম হয়। তো আমি কনজাংশনটাকেই এখানে ধরবো, কারণ লাল কিতাবের মাসনুই প্ল্যানেটে আমি পড়িয়েছিলাম বুধ ইকুয়াল টু রাহু প্লাস বৃহস্পতি। তো বুধের জিনিস কোনগুলো? বুধ হচ্ছে ডকুমেন্ট রিলেটেড কাজ, বুধ হচ্ছে মার্কেটিং এর কাজ, তারা ভালো মার্কেটিং এর কাজ করতে পারে, তারা ভালো সেলসম্যানশিপের কাজ করতে পারে। বুধ মানে কি, যারা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, তারা ব্যবসা করতে পারে, মানে তারা নিজের কথাকে বিক্রি করে নিজের ইনকাম করতে পারে, জার্নালিস্ট হতে পারে, ভালো ভালো অ্যাঙ্কার হতে পারে তারা, এই ধরনের কাজ বুধ করায়। এবার চলে এসো বৃহস্পতি। বৃহস্পতি কি ধরনের কেরিয়ার দেয় মানুষকে? বৃহস্পতি ভাই অ্যাকাউন্টেন্ট বানাবে, বৃহস্পতি ভাই চার্টার অ্যাকাউন্টেন্ট বানাবে, বৃহস্পতি ভাই ভালো টিচার বানাবে, এই ধরনের কাজ বৃহস্পতি দেবে, প্রফেসর তৈরি করে দেবে, এগুলো বৃহস্পতির কাজ। শুক্র কি ধরনের কাজ করে? শুক্র হচ্ছে সাজগোজ, ফ্যাশন, শাড়ির ব্যবসা, কসমেটিকের ব্যবসা, ফ্যাশন ডিজাইনিং এর ব্যবসা, তারপরে তোর বিউটি পার্লারের ব্যবসা, জুয়েলারির ব্যবসা, যে জিনিসগুলো আমরা লাক্সারি কাজ, কারক বা গাড়ির শোরুমে সেলসম্যানের কাজ, যেগুলো লাক্সারি জিনিস সেগুলো শুক্র দেয়। এই যে শুক্রের যে কাজ হয়ে গেছে, শনি যদি কোনো কারোর ক্ষেত্রে ভালো গ্রহ থাকে, তার কি ধরনের চয়েস করা উচিত? তার কেরিয়ার সবসময় হয় উকিল, নয় কোনো ইস্পাত কারখানা বা লোহার কারখানায় কোনো কাজ করলো, নয় ইঞ্জিনিয়ারিং পড়লো, কারণ মঙ্গল ইঞ্জিনিয়ারিংও পড়ায়। মঙ্গল কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানোর সব থেকে বড় লোক। শনি যেমন তোকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে, মঙ্গল তেমনি তোকে সিভিল ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে মানুষকে। যাদের মঙ্গলের পজিশন এই যে উপরোক্ত ঘরগুলোতে ভালো আছে, মনে কর কারণ নবম হাউসে মঙ্গল আছে, ছেলেটা সায়েন্স নিয়ে পড়েছে, তোর কাছে এসছে, তুই দেখলি নবম হাউসে মঙ্গল আছে, ভালো পজিশনে আছে মঙ্গল, তুই তাকে বলবি আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারেন। আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে, এই মঙ্গলের যে ইঞ্জিনিয়ারিং লাইন মানে হচ্ছে, আপনি যদি সিভিল নিয়ে পড়েন, মানে মঙ্গলের আরেক নাম যেহেতু ভূম, তো ভূমি জাতীয় কোনো জিনিসের যে কাজ বা জিওলজিস্ট, মানে যেখানে ভূমির ব্যবহার হচ্ছে, এই ধরনের লাইন যদি আপনি চয়েস করেন, তাহলে আপনার প্রভূত উন্নতি হবে আপনার কেরিয়ারে। এটা গেল মঙ্গলের। শনিরও ক্ষেত্রে তাই, শনি কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কোনো যন্ত্রপাতি যেগুলোতে লোহা রয়েছে, সব যন্ত্রপাতি লোহা ছাড়া কোনো যন্ত্রপাতি হয় না, সেই ধরনের ইঞ্জিনিয়ারিং কেরিয়ার নিতে পারে, ওকালতির কেরিয়ার নিতে পারে, ব্যবসা করলে লোহার ব্যবসা, চামড়ার ব্যবসা, যন্ত্রপাতির ব্যবসা, গাড়ির ব্যবসা, এই ধরনের ব্যবসা করলে তার প্রভূত উন্নতি হয়। এইবার চলে যায় রাহু এবং কেতু। এই যে দুটো আমাদের ছায়া গ্রহ আছে, এদের যদি আমি দেখি ভালো পজিশনে আছে, কারোর কিছু পেলাম না, রাহু কেতুই পেলাম, মানে আমার 10 নম্বরে রাহু আছে, আর বাদ বাকি 9 নম্বর ফাঁকা, 11 নম্বর ফাঁকা, দুইও ফাঁকা, 4 ফাঁকা, তাই তার বাদ তো সে 10 নম্বরে রাহুরই তাকে কাজ নিতে হবে। রাহু মানুষকে অনেক বড় সার্জেন বানায়, ডাক্তার বানায়, রিসার্চ করতে পারে সে, কম্পিউটারে তার বিশাল জ্ঞান থাকবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে তার উন্নতি হবে। এই ধরনের কাজ রাহুর ক্ষেত্রে হলো। কেতুর ক্ষেত্রে কি, অনেক বড় তাকে ওকাল সায়েন্টিস্ট বানাতে পারে, অনেক বড় তাকে জ্যোতিষী বানাতে পারে, অনেক বড় তাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রোগ্রামার বানাতে পারে, এই অনেক বড় তাকে শল্য চিকিৎসকও বানাতে পারে কেতু। শল্য চিকিৎসক মানে সার্জেনও বানাতে পারে কেতুর, এগুলো হচ্ছে কাজ। তো এই
আজকে আমাদের ক্লাসের মেন টপিক ছিল যে লাল কিতাবের ঘরে যে গ্রহ বসছে সেই গ্রহ অনুযায়ী কাউকে কিভাবে আমি কেরিয়ার প্রেডিকশন দেবো। বোঝা গেল? আরেকবার আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি। জিনিসটা হচ্ছে লাল কিতাবের কর্মজীবন সর্বদা নিম্নলিখিত ঘরগুলিতে বসে থাকা গ্রহ, যেগুলো আমার ফ্রেন্ড গ্রহ, ব্যবহার করেই ভবিষ্যৎবাণী করা হয়। এবার ঘরের অগ্রাধিকার কি? প্রথমে 9 নম্বর দেখবো, তারপর 10 নম্বর দেখবো, তারপর 11 নম্বর দেখবো, তারপরে দ্বিতীয় দেখবো, তারপর চতুর্থ দেখবো। এগুলোতে গিয়ে যখন চেক করে দেখলাম প্রতিটাতেই খারাপ বা কোনো গ্রহ নেই, তখন লোককে কি বলবো যে হয় আপনার লগ্নে যে গ্রহ বসে আছে অথবা 7 নম্বর ঘরে যে গ্রহ বসে আছে তার কেরিয়ার চয়েস করুন। যদি সেখানটাও খারাপ হয়, সেখানেও যদি দেখি কোনো বাজে গ্রহ বসে আছে বা কোনোভাবে গ্রহগুলো মারপিট করছে, সেক্ষেত্রে আমি তাকে সেটা বলবো না। সেক্ষেত্রে আমি তাকে কি বলবো যে আপনি তাহলে বৃহস্পতি অথবা শনি সম্পর্কিত পেশা আপনি গ্রহণ করুন। এইটা ছিল লাল কিতাবের কেরিয়ার সম্বন্ধীয় ভবিষ্যৎবাণী। এইবার খুব একটা ভাইটাল পয়েন্টে আমরা চলে যাব। লাল কিতাব আমাদের ডেট প্রেডিকশনও শিখিয়েছে যে একটা মানুষ কত বছর মিনিমাম সে বাঁচবে। দেখ, লাল কিতাবে ডেট প্রেডিকশন করা যে ফারমান এসছে বা আদেশ এসছে, এটা তৎকালীন যুগে এসছে, 1939 থেকে এটা এসছে। এইবার এখানে দেখতে হবে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যদি দেখিস, লাল কিতাব বলছে একটা চন্দ্র কিন্তু মানুষের বা জাতক জাতিকার যে ঘরে বসে থাকবে সেই ঘরের অনুযায়ী তার কিন্তু আয়ুভাব নির্ভর করবে। তার আয়ুভাব নির্ভর করবে যে ঘরে তার চন্দ্র বসে থাকবে। তার মানে এখানে কি বোঝা গেল? চন্দ্রের গুরুত্ব যেমন যে কোনো লগ্নতে আমরা জানি, যে কোনো কুণ্ডলী লগ্ন কুণ্ডলিতে চন্দ্র আমাদের মন মানসিকতার বিচার করে, তেমনি চন্দ্র কিন্তু আমাদের মৃত্যুর কারক, মানে মৃত্যুকে কেমন করে কবে আমার মৃত্যু হবে সেটা কিন্তু নির্ভর করে চন্দ্র কত নম্বর ঘরে বসে আছে। যদি চন্দ্র প্রথম ঘরে বসে থাকে কারোর, মানে কেউ যদি লগ্ন চাঁদা হয়, প্রথম ঘর মানে লগ্নের ঘর প্লাস চন্দ্র যদি আসে, মানে লগ্ন প্লাস চন্দ্রের চাঁদ, মানে লগ্ন চাঁদা বলায়, এই ধরনের জাতক বা জাতিকা 90 বছর অব্দি বাঁচে। চন্দ্র যদি দ্বিতীয় ঘরে বসে তাহলে জাতক বা জাতিকা 96 বছর অব্দি বাঁচে। তৃতীয় ঘরে যদি চন্দ্র বসে তাহলে জাতক বা জাতিকা 80 বছর অব্দি জীবিত থাকে। চতুর্থ ঘরের চন্দ্র মানুষকে 85 বছর অব্দি আয়ু ভবিষ্যৎবাণী করে। পঞ্চম ঘরের চন্দ্র 100 বছর অব্দি মানুষকে বাঁচার আশ্বাস দেয়। ষষ্ঠ ঘরের চন্দ্র, মানুষ যাদের ষষ্ঠ ঘরে চন্দ্র আছে, যদিও ষষ্ঠ ঘর কিসের ঘর? ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর, ষষ্ঠ ঘর ঋণের ঘর, ষষ্ঠ ঘর শত্রুর ঘর, কিন্তু ষষ্ঠ ঘরে উপস্থিত চন্দ্র মানুষের আয়ুকে 80 বছর অব্দি নির্ধারণ করে। সপ্তম ঘরে কারোর চন্দ্র যদি থাকে সেই ধরনের ব্যক্তি 85 বছর বয়স অব্দি তার আয়ুষ্কাল নির্ভর করে। অষ্টম ঘরের চন্দ্র কোনো ব্যক্তির 90 বছর অব্দি তার আয়ু কে নির্ধারণ করে। নবম ঘরে কারোর যদি চন্দ্র থাকে তার আয়ুষ্কাল 75 বছর অব্দি হয়ে থাকে। দশম ঘরে কারোর যদি চন্দ্র থাকে তাহলে তার আয়ুষ্কাল 90 বছর হয়। 11তম ঘরেও 90 বছর এবং 12তম ঘরেও চন্দ্র থাকলে 90 বছর। এটা গেল সাধারণ, মানে ইন জেনারেল সূত্র বা সাধারণ বইতে যে সূত্র লেখা আছে সেই সূত্র। এইবার এর সাথে তিনটে ছোট ছোট কন্ডিশন আছে। কি বলছে দেখো, চন্দ্র তুমি দেখতে পাচ্ছ একা বসে আছে 12টা ঘরে, তাহলে এই ফর্মুলা কাজে লেগে যাবে। যদি চন্দ্র শুক্রের সাথে যে কোনো ঘরে বসে আছে, মনে কর চন্দ্র বসেছিল 12তম ঘরে, তুই বলেছিস 90 বছর, কিন্তু চন্দ্র শুক্র বসে আছে 12তম ঘরে একসাথে, তাহলে কিন্তু তার বয়স 5 বছর কমে যাবে। তার বয়স কিন্তু ম্যাক্সিমাম 85 বছর অব্দি সে বাঁচতে পারে। এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি? চন্দ্র যদি বৃহস্পতি, রবি অথবা মঙ্গল তার বন্ধুদের সাথে বসে, চন্দ্রের সাথে শুক্রের শত্রুতা ছিল প্রথমটায়, দেখলি তার 90 বছর আয়ু থাকলেও 5 বছর কমিয়ে দিল। মনে কর চন্দ্র নবম ঘরে বসে আছে,
তার সাথে শুক্র বসে আছে, এখানে কত আয়ুষ্কাল দেখছিস 75 বছর, কিন্তু তুমি যখন প্রেডিকশন দেবে তুমি বলবে ভাই 70 বছর বাঁচবেন আপনি। কেন 70 বছর বাঁচবেন? কারণ নবম ঘরে চন্দ্র একা বসলে 75 বছর দিত, এখানে যদি শুক্রের সাথে নবম ঘরে চন্দ্র বসে আছে 5 বছর কমে গেল, তার মানে তার আয়ুষ্কাল হয়ে গেল 70। এবার দেখ চন্দ্র যদি ওই সপ্তম ঘরে বৃহস্পতি বা কারোর সাথে বসে, সূর্য হতে পারে, মঙ্গল হতে পারে, তার বন্ধু গ্রহ, তাহলে তার বয়সটা অনেক বাড়িয়ে দেয়। আবার যদি চন্দ্র রাহু বা কেতুর সাথে যে কোনো ঘরে বসে যায়, তাহলে যে ঘরে বসছে চন্দ্র সেই ঘরে যত বছর দেওয়া আছে, মনে কর পঞ্চম ঘরে চন্দ্র আছে, তার সাথে কেতু আছে, তার 100 বছর বাঁচার তুই নির্ধারণ না, তার 100 নয় 97 এর মধ্যে মারা যাবে। কারণ কেতু বা রাহু কেউ চন্দ্রের বন্ধু নয়। বোঝা গেল? এইবার আমরা যদি চলে আসি লাল কিতাব অনুসারে, এবার এর কিছু স্বর্ণিম সূত্রাবলী আছে সামুদ্রিক বিজ্ঞানে, লাল কিতাব সামুদ্রিক বিজ্ঞানে কিছু স্বর্ণিম সূত্র আছে, সেইগুলো আমাদের বুঝতে হবে। কারো চন্দ্র ষষ্ঠ ঘরে এবং রবি দশম ঘরে, মানে আমাদের যাদের মানে তাড়াতাড়ি মৃত্যুযোগ তৈরি হওয়ার যে ব্যাপারটা, তার উপরে লাল কিতাব বলছে। এবার তুই বলবি সবাইকার তো চন্দ্র ষষ্ঠ ঘরে, তো এত বছর বাঁচছে স্যার, কিন্তু তাও এই লোকটা তাড়াতাড়ি মারা গেল, কারণ চন্দ্র ষষ্ঠ ঘরে 80 বছর বাঁচে লোকে, সেখানে তাহলে সেই জাতক বা জাতিকা তো জন্মেই মারা গেল। এইবার কিছু সূত্র নিজের মাথায় রাখতে হবে। চন্দ্র কারো ষষ্ঠ ঘরে আছে, কিন্তু দশম ঘরে তার যদি রবি অবস্থান করে, অথবা চন্দ্র এবং কেতু একসাথে যদি ষষ্ঠ ঘরে বসে, ষষ্ঠ ঘর কিসের ঘর? রোগের ঘর, ঋণের ঘর, শত্রুর ঘর। এই যদি কম্বিনেশন তৈরি হয় কোনো বাচ্চার ছকে, তার আয়ুষ্কাল মাত্র 12 দিন। সে 12 দিনের মধ্যে অনেক বাচ্চা দেখবি জন্মে মারা যায় কিছুদিন বাঁচার পরেই, হয়তো 12 দিনের মধ্যে যারা মারা যাচ্ছে তুই সঙ্গে সঙ্গে বুঝে যাবি যে ষষ্ঠ ঘরে হয় চন্দ্র ছিল কেতুর সাথে বসে, অথবা ষষ্ঠ ঘরে চন্দ্র ছিল, দশম ঘরে রবি ছিল, তাই সেই বাচ্চাটা 12 দিনের মাথায়, খুবই অল্প দিনের মাথায় মৃত্যু ভাগ্য তার ডিসাইডেড হলো। এইবার আরেকটা জিনিস দ্বিতীয় সূত্র বলছে, বৃহস্পতির যে কোনো ঘরে সূর্য, বৃহস্পতির ঘরগুলো কোন কোন? বৃহস্পতি কোন কোন ঘরের মালিক? দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, নবম ঘর, 11তম ঘর। বৃহস্পতির এই 4টে ঘরে 2, 5, 9, 11, এই 4টে ঘরে যদি রবি এবং শনি একসাথে বসে আছে, তাদের সাথে অন্য কোন পুরুষ গ্রহ, পুরুষ গ্রহ কে কে আছে? পুরুষ গ্রহ মঙ্গলও আছে, ঠিক আছে? এবং সেই পুরুষ গ্রহ যদি শত্রু হয়ে যায়, সূর্য শনি বসে আছে বৃহস্পতির ঘরে একসাথে, তাদের সাথে কোনো পুরুষ গ্রহ যেটা সূর্যের শত্রু, মনে করো ভেনাস, ভেনাস সূর্যের শত্রু, ভেনাসকে নিপুংসক পুরুষ গ্রহ বলা হয়, অনেকে নারী গ্রহ বলে, এর বিভিন্ন সূত্র আছে। বা বুধ ধরে নিতে পারিস, বুধ হচ্ছে বুধ বলছি, মনে কর চলে আসি রাহুর ক্ষেত্রে, রাহুর সাথে বা মঙ্গল এসে বসে গেছে, সূর্য শনির কনজাংশন বৃহস্পতির যে কোনো ঘরে, মনে কর সেকেন্ড হাউসে কারোর আছে জুপিটার, তার সাথে আছে স্যাটার্ন, তার সাথে কে আছে? তার সাথে সেকেন্ড হাউসে বসে গেল মঙ্গল। শনির দুটো শত্রু গ্রহ একসাথে বসেছে, তাহলে এই ধরনের জাতকের বয়স কিন্তু 1 বছরের বেশি হয় না, 12 মাসের মধ্যে তার মৃত্যু হয়। সূর্য এবং চন্দ্র যদি কনজাংশন ঘটায় 11তম ঘরে, সূর্য এবং চন্দ্র যদি ইচ্ছাপূর্তির ঘরে একসাথে বসে থাকে কারণ, সেই ধরনের জাতক বা জাতিকার মৃত্যু কিন্তু 9 বছর বয়সের মধ্যেই হয়ে যাবে। 9 বছর বয়সের মধ্যেই সেই ধরনের জাতক বা জাতিকার মৃত্যু হবে। চন্দ্র এবং কেতু যদি প্রথম ঘরে কারোর বসে থাকে, 10 বছরের মধ্যে জাতক বা জাতিকা মারা যায়। চন্দ্র এবং কেতু যদি প্রথম ঘরে বসে থাকে একসাথে, তাহলে 10 বছরের মধ্যে সেই জাতক বা জাতিকা মারা যায়। কারণ প্রথমে যেটা বলা হয়েছিল তাতে কি ছিল? তাতে এটা ছিল যে কে কতদিন বাঁচছে সেটা আমরা
চন্দ্রের উপর ডিপেন্ড করে বলেছি, কিন্তু এখন যেটা বলছি এগুলো হচ্ছে কারা তাড়াতাড়ি মারা যাবে। কেন প্রথমেই বলা ছিল, আরেকবারও বলে দিচ্ছি, ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে যে লাল কিতাবে যে কোনো মানুষের যখন আমরা মৃত্যুর ভবিষ্যৎবাণী করি, সেইটা ডিপেন্ড করে তার যে ঘরে চন্দ্র বসে আছে। এটা হলো জেনারেল থিওরেম বা জেনারেল সূত্র। প্রথম ঘরে যদি চন্দ্র বসে 90 বছর, দ্বিতীয় ঘরে বসলে 96 বছর, তৃতীয় ঘরে বসলে 80 বছর, চতুর্থ ঘরে বসলে 85 বছর, পঞ্চমে বসলে 100 বছর, ষষ্ঠে বসলে 80 বছর, সপ্তম ঘরে চন্দ্র বসলে 85 বছর, অষ্টম ঘরে চন্দ্র বসলে 90 বছর, নবম ঘরে চন্দ্র বসলে 75 বছর, দশম ঘরে চন্দ্র বসলে 90 বছর, 11 নম্বর ঘরে চন্দ্র বসলেও 90 বছর, এবং 12th হাউসেও চন্দ্র বসলে 90 বছর। হয়ে গেল। এটা ছিল প্রথম সূত্র। তার সাথে কি ফরমান দেয়া অ্যাড হয়েছিল? তার সাথে ফরমানে অ্যাড হয়েছিল চন্দ্র যদি শুক্রের সাথে যে কোনো ঘরে একসাথে বসে থাকে তাহলে তার বয়স 5 বছর কমিয়ে দেবে। মনে কর আমি একটা 12 নম্বরের উদাহরণ দিচ্ছি, 12তম ঘরে কারণ 90 বছর বয়স ছিল, সেখানে চন্দ্র একা থাকলে 90 বছরই পেত, কিন্তু সেখানে একটা শুক্র গিয়ে বসে গেছে, 5 বছর কমে গেল, তার বয়সের আয়ুষ্কাল হবে 85 বছর। নেক্সট হচ্ছে সেমই তার উল্টো জিনিস হয়ে যাবে যদি চন্দ্র শুক্রের জায়গায় বৃহস্পতি, সূর্য অথবা মঙ্গল এই ধরনের কোনো বন্ধু গ্রহের সাথে বসে। সেক্ষেত্রে কি হচ্ছে, 12তম ঘরের আয়ুষ্কাল কত ছিল? 90 বছর। যেহেতু বন্ধুদের সাথে বসেছে তাই আরো 5 বছর বেড়ে যাবে। শত্রু শুক্রের সাথে বসলে 5 বছর কমে যাবে, আর বন্ধুর সাথে বসলে 5 বছর বেড়ে 95 হয়ে গেল তার আয়ুষ্কাল। এবার যদি চন্দ্র রাহু বা কেতুর সাথে বসে তাহলে সব সময় মনে কর 12তম ঘরে রাহু কেতুর সাথে চন্দ্র আছে, গ্রহণ দত্ত হলো, আরো 3 বছর কমে গেল, মানে 90 - 3 তার বয়স হবে 87 বছর, তার আয়ুষ্কাল হবে। এটা গেল জেনারেল ফরমান বা সাধারণ ফরমান লাল কিতাবের মৃত্যু গণনা, যে একটা জাতক বা জাতিকা কতদিন বাঁচবে, কতদিন তার পৃথিবীতে আয়ুষ্কাল আছে। এরপরে নেক্সট যে ফরমানটা আসে সেটা হচ্ছে এত যে আর্লি ডেথ হয়ে যাবে, কিছুক্ষণ বাদেই জিৎ হাত তুলে দিত, দিয়ে বলতো স্যার চন্দ্র তো এত ষষ্ঠ ঘরে বসে আছে, বাচ্চাটা 10 দিনের মাথায় মারা গেল, তার মানে কি লাল কিতাব ভুল গল্প দিল? না। এইবার চলে আসবে কনজাংশন অফ প্ল্যানেট। যখন চন্দ্র ষষ্ঠ ঘরে থাকবে এবং রবি দশম ঘরে থাকবে, অথবা চন্দ্র কেতু একসাথে ষষ্ঠ ঘরে বসবে, তখন সেই জাতক বা জাতিকা 12 দিনের বেশি তার আয়ুষ্কাল হবে না। অনেকের দেখবি বাচ্চা জন্মানোর কিছুদিনের মধ্যেই বাচ্চা মারা যায়, তার মানে তোকে বুঝে নিতে হবে ক্যালকুলেশনের সূত্রে যে হয় চন্দ্র সেই বাচ্চা ষষ্ঠে ছিল এবং সূর্য দশম ঘরে ছিল, এবং অথবা আরেকটা কম্বিনেশন হতে পারে চন্দ্র এবং কেতু দুজনে কনজাংশন করে 6th হাউসে বসেছিল। এই 6th হাউস হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর, সেখানে কেতু চন্দ্র বহুত জোর মারপিট করছে। 6th হাউসের কারক কেতু, 6th হাউসের মালিক বুধ, বুধ ও চন্দ্রের শত্রু, বুধ ও চন্দ্রের শত্রু। এতগুলো শত্রু যদি একই জায়গায় বিশাল বলবান হয় এবং কোনো খারাপ ঘরে বলবান হয় তাহলে তার আয়ুষ্কাল কম হয়ে গেল, মানে সেই জাতক বা জাতিকা 12 দিনের বেশি বাঁচলো না। নেক্সট কি সূত্র বলছে? নেক্সট সূত্র বলছে বৃহস্পতির যে 4টে ঘর, বৃহস্পতির 4টে ঘর কি কি? দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, নবম ঘর এবং 11তম ঘর। কখনো কখনো আমরা 12তম ঘরটাকেও ধরি। তা আমি মেন 4টে ঘরকেই এখানে কথা বলছি, 2, 5, 9 এবং 11। এই 4টে ঘরে যদি কোনোভাবে সূর্য শনির কনজাংশন হলো এবং তার সাথে যে কোনো একটা পুরুষ গ্রহ কোনগুলো ভাই? মঙ্গল, মঙ্গল চলে এলো ধরেন, বৃহস্পতি, সূর্য শনি শত্রু গ্রহ হলো, অথবা সূর্য শনি প্লাস মঙ্গল, এইরকম যদি কম্বিনেশন তৈরি হয়, বা সূর্য শনি, কোন লোক শুক্রকেও যেহেতু নিপুংসক পুরুষ ধরে, তো সেক্ষেত্রেও নিপুংসক পুরুষে যদি এসে দাঁড় করিয়ে দেয়, সেক্ষেত্রেও সূর্যের দুটো শত্রু যেহেতু বসলো, এই ধরনের জাতক বা জাতিকা 1 বছর সময়কালের মধ্যেই কিন্তু সে মারা যাবে।
এইবার যাদের সূর্য এবং চন্দ্র একসাথে 11তম ঘর বা ইচ্ছাপুত্তির ঘরে বসে আছে, তার আয়ুষ্কাল হবে 9 বছর। সেই ব্যক্তির আয়ুষ্কাল হবে 9 বছর, মানে 11তম ঘরে আর কোনো গ্রহ থাকবে না। আবার অন্য কোনো গ্রহ থাকলে ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে, অন্য কোনো গ্রহ থাকলে ক্যালকুলেশন চেঞ্জ হবে। শুধু যদি 11তম ঘরে সান এবং মুন দুজনে একসাথে বসে থাকে, 11তম ঘর বৃহস্পতির ঘর, 11তম ঘর ইচ্ছাপুত্তির ঘর, তাদের মৃত্যু 9 বছরের মধ্যে ঘটে যায়। এবং নেক্সট, চন্দ্র এবং কেতু যদি কারোর ফার্স্ট হাউসে বসে থাকে, চন্দ্র এবং কেতু ফার্স্ট হাউস মানে কি, লগ্ন চাঁদা যখন হচ্ছিল ফার্স্ট হাউসে শুধু চাঁদ বসলে বাঁচতো 90 বছর, কিন্তু চাঁদের সঙ্গে যদি কেতু এসে ভাই বসে যায়, তার কিন্তু 10 বছরের মাথাতেই তার মৃত্যু ঘটে যাবে। আর যদি কেতুর জায়গায় রাহু এসে বসে, তাহলে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট, আকস্মিক মৃত্যু, হঠাৎ করে মৃত্যু, কোনো কিছুর ঠিক নেই, শরীর সুস্থ, ধপাস করে মৃত্যু হয়ে গেল। বৃহস্পতি এবং রাহু যদি দ্বিতীয় অথবা তৃতীয় ঘরে বসে একসাথে, দ্বিতীয় ঘর অথবা তৃতীয় ঘরে যদি বসে, তাহলে সেই ধরনের জাতকের মৃত্যু 30 বছরের মধ্যে হয়। এবং ওই জাতকের বাবার মৃত্যু, ওই জাতকের বয়স যখন 16, 19 বা 22 বছর হবে, তার মধ্যে হয়ে যাবে, তার মধ্যে হয়ে যাবে। নেক্সট কি বলছে, চন্দ্র রাহু বুধ যে কোনো ঘরে যদি একসাথে বসে যায়, যাদের ছকে চন্দ্র রাহু বুধ একসাথে আছে, এবং যদি বিশেষ করে অষ্টম ভাব 12th হাউস অথবা ষষ্ঠ ভাবে বসে, তাহলে ম্যাক্সিমাম টাইমে 35 বছর বয়সের মধ্যেই তাদের মৃত্যু ঘটে যায়। ভালো চাকরি বাকরি করছিল, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট এলো, আকস্মিক অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল। যেমন দেখ, এই যে মালগাড়ির চালকটা ছিল, ওনার বয়স বোধহয় 32 না 35, আমি এরকম কিছু দেখলাম। তার মানে এর এই যে কনজাংশনটা তৈরি হয়েছিল বলে সে কি জানতো যে সেদিনকে মালগাড়িতে তার অ্যাক্সিডেন্ট হবে? সে জানতো না। এই যে আকস্মিক মৃত্যু তার ঘটে গেল, এই আকস্মিক মৃত্যুর কিন্তু কম্বিনেশন এখান থেকেই বোঝা যায়। এইবার নেক্সট, একজন সেলিব্রিটি মানুষের এই কম্বিনেশন আছে, গুরু এবং রাহু যদি কারোর 11তম ঘরে একসাথে বসে, তাহলে তার ম্যাক্সিমাম বয়স সীমা 40 বছর। আপনার কারণ আপনার ম্যাক্সিমাম আছে সীমা 40 বছর। এরপরে যেটা গুরুচন্ডাল তো হচ্ছে, আপনার আছে। গুরুচণ্ডাল আমার তো 11তম ঘরে বসে আছে, তাহলে আমার ম্যাক্সিমাম বয়স সীমা বলে যে 40 বছর। এরপরে আরেকটা সূত্র বলবো এখানে। এবার গুরু আর চন্ডাল একসাথে বসে যদি 11তম ঘরে বসে থাকে, তাহলে ভাব, গুরুর ঘর ইচ্ছাপুত্তির ঘর, ইচ্ছাপুত্তির ঘরে যদি রাহু বসলো, গুরু একসাথে বসলো, তাহলে 40 বছর তার আয়ুষ্কাল করে দিল। এবার এই গুরু রাহু যদি 6th হাউসে একসাথে বসে, অথবা 12th হাউসে বুধ কেতু যদি বসে যায়, 6th হাউসে হয় গুরু এবং রাহু বসলো, অথবা 12th হাউসে বুধ কেতুর সাথে বসলো, সেক্ষেত্রে বয়স হচ্ছে 45 বছর। চন্দ্র বুধ রাহু একত্রে দ্বিতীয় অথবা পঞ্চম ঘরে বসলে 56 বছর বয়সের মধ্যে লোকের মৃত্যু হবে। আবার এই চন্দ্র রাহু কি যোগ? অর্ধ গ্রহণ যোগ। চন্দ্র রাহুতে অর্ধ মানে অর্ধেক গ্রহণ হয়, চন্দ্র কেতুতে পূর্ণ গ্রহণ হয়। তো চন্দ্র রাহু নবম ঘরে যদি বসে যায়, তাহলে কিন্তু বয়স 75 বছর হবে। এইবার এইখানে আরেকটা সূত্র আছে। এখানে মৃত্যু কথার অর্থ বলা হচ্ছে মৃত্যু অথবা মৃত্যু তুল্য কষ্ট, মৃত্যু অথবা মৃত্যু তুল্য কষ্ট। এবার দেখ, আরো দুটো সূত্র বলছি এখানে। চন্দ্র বৃহস্পতি যদি একসাথে চতুর্থ ঘরে বসে, তার বয়স 80 বছর। কেন? চতুর্থ ঘরে বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকে, চতুর্থ ঘরের কারক এবং মালিক দুটোই চন্দ্র, দুজনেই বন্ধু। বৃহস্পতি চন্দ্র, চন্দ্র নিজের স্বক্ষেত্রে, বৃহস্পতি নিজের উচ্চ ক্ষেত্রে যখন বসে থাকবে, জাতক বা জাতিকার বয়স 80 বছর, সে তো দীর্ঘায়ুই হবে সেই জাতক বা জাতিকা। আবার দেখবি কোন জাতক কে চন্দ্র এবং মঙ্গল, যদিও মাঙ্গলিক সে সপ্তম ঘরে বসে আছে, তাহলে চন্দ্র এবং মঙ্গলের মিলিত জোরে সেও কিন্তু 85 বছর বেঁচে যাবে, কারণ তো সপ্তম ঘরটা হচ্ছে শুক্রের ঘর।
এইবার যে সূত্রটা এখানে কাজের কথা বলছিলাম, যে তাহলে কি আপনি 40 বছর বয়সে মারা যাবেন? না, তাহলে আমি 40 বছর বয়সে মারা যাব না। কারণ এইখানে যে ফরমান বা আদেশটা দেওয়া হয়েছিল, এটা ছিল আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে। এই ফরমানটা আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে, যাদের আকস্মিক মৃত্যু হয়েছে সেটাকে চেক করার জন্য বলেছিল, যে এই যদি কম্বিনেশন হয়, যারা যারা আগে মারা যাচ্ছে তাদের দেখে নাও এই কম্বিনেশন আছে কিনা। কিন্তু মেন ফরমান কি? মেন ফরমান হচ্ছে এই জিনিসটা, চন্দ্র কোথায় বসে আছে। চন্দ্র আমার 11তম ঘরে বসে আছে, আমার 7ম ঘরে বসে আছে। আমি 85 বছর বাঁচবো, 85 বছর বাঁচবো, কিন্তু কিরকম আমার মৃত্যু হবে সেইটা কিন্তু ডিপেন্ড করবে ওই ঘরে চন্দ্র নিজে 7ম হাউসে কি ধরনের ফলাদেশ করবে, এবং চন্দ্র ওখানে কোনো শত্রু গ্রহের সাথে বসে আছে কিনা, এবং 8ম ঘরে যে গ্রহ বসছে সেই গ্রহ, এবং ষষ্ঠতে যে গ্রহ বসে আছে সে কি ফলাদেশ করছে। কেন? এইখান থেকে এইটুকুনিটা হচ্ছে লাল কিতাবের সূত্র, এতটা। এটা বোঝার জন্য এগুলো উদাহরণ দেওয়া হয়েছে, এই 90 বছর অব্দি সূত্র। এবার মানুষের তো প্রশ্ন আছে, স্যার এ মরে গেল, ও কেন তাড়াতাড়ি মারা গেল, চন্দ্র তো এই অনুযায়ী থাকাতে এত বছর বাঁচা উচিত ছিল। যখনই কোনো এক্সেপশনাল জিনিস তৈরি হয়, সেই এক্সেপশনালের উত্তরটা হচ্ছে এটা। কেন আমরা ব্যতিক্রমী জিনিস নিয়ে চলবো না, যেটা মেজরিটিতে যেটা হচ্ছে সেইটা নিয়ে চলবো। এবার আমি তোদের এখনকার ক্ষেত্রে বর্তমান যুগে, এটা যখন করা হয়েছিল তখন 1939, 1939 সাল, মোটামুটি আর 15 বছর, মানে এখন 85 বছর আগে, তখন মানুষের গড় আয়ু, মানুষ 90 বছর বাঁচতো। এখন মানুষের গড় আয়ু হয়ে গেছে 70 বছর, কি খুব বেশি হলে 75 বছর। তো যেখানে যেখানে 100 বছর দেখছিস, মোটামুটি প্রেডিকশন দিয়ে দিবি 75 ইয়ার্স অব্দি তার কোনো সমস্যা নেই, বেঁচে যাবে। কেন? যখন কোনো জ্যোতিষশাস্ত্র তৈরি হয়, তৎকালীন পারিপার্শ্বিক পরিস্থিতিতে যে ফল ছিল সেটাই সেখানে ব্যাখ্যা করা হয়েছে। এর নোটস গুলো আমি পাঠিয়ে দেবো। এবার আমি আরেকবার কেরিয়ারটা রিভিশন করিয়ে দিচ্ছি, যে আমরা কি করে ছক দেখে একটা মানুষের কেরিয়ার ডিফাইন করব। লাল কিতাবের কর্মজীবন সর্বদা যে ঘরের যে প্রিয়রিটি বা ঘরের যে অগ্রাধিকার দেওয়া আছে সেই অনুযায়ী বুঝতে হবে। সবার প্রথম 9ম ঘরে যে গ্রহ বসে থাকবে, যদি কোনো গ্রহ থাকে তাহলে 9ম ঘরে যে গ্রহ বসে আছে তার কেরিয়ার নিতে হবে। 9ম ঘর যদি ফাঁকা হয় তাহলে 10ম ঘরে দেখবো কোন গ্রহ বসে আছে, সেই গ্রহ যদি ভালো গ্রহ হয় তাহলে তার কেরিয়ার নেবো, যদি খারাপ হয় আমি নেক্সট আবার 11তম ঘরে দেখবো। মনে করো আমি একটা উদাহরণ তোমাদের বলছি, 9ম ঘর ফাঁকা, 10ম ঘরে রাহু, 11 নম্বর ঘরে সূর্য, তাহলে আমাকে কেরিয়ার প্রেডিকশন দিতে হবে। সবার প্রথম 9 দেখলাম ফাঁকা, কিছু করার নেই, ছেড়ে দাও। 10ম ঘরে রাহু, 11তম ঘরে সূর্য, তো আমি রাহুর কেরিয়ার দেবো, প্রেডিকশন দেবো একটা মানুষকে, না সূর্যের করে প্রেডিকশন দেবো? আমি সূর্যের প্রেডিকশন। কেন? আমার ভালো গ্রহ হলে আমার সেখানে ফলাফলটা ভালো আসবে। এবার কারণ 9ও ফাঁকা, 10ও ফাঁকা, 11ও ফাঁকা, তাহলে তার দ্বিতীয় ঘর দেখবো, দ্বিতীয় ঘরও ফাঁকা, দ্বিতীয় ঘরেও গ্রহ নেই, তাহলে চতুর্থ ঘর দেখবো, সেটাও ফাঁকা, কোনো গ্রহই নেই। এবার এই 9, 10, 11, 2, 4 এতে কোনো গ্রহ নেই, এটা কিন্তু এই সিঙ্ক্রোনাইজেশনেই নামবে। নিজের ইচ্ছা মতন 2, 4, 9, 10, 11 করলে হবে না। প্রথমে 9, 9 ফাঁকা, 10, 10 ফাঁকা, 11, 11 ফাঁকা, 2, 2 ফাঁকা, 4 ফাঁকা। প্রথমে দেখে নিলাম ফার্স্টে কি দেখবো, শুভ গ্রহ এই 5টা ঘরে আছে কিনা। শুভ গ্রহ কি কি? বৃহস্পতি, শুক্র, বুধ। বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র, মঙ্গল, এগুলো শুভ গ্রহ। কারণ কেরিয়ারটাতে রাহুরও প্রতিদান আছে, কেরিয়ারে কেতুরও প্রতিদান আছে, মানে এখানে গ্রহের মানটাই বেশি, ঘরের মানের থেকে এখানে গ্রহের মানটা সব থেকে বেশি হবে। এবং সেটা আমি কি ধরনের কেরিয়ার জাতককে দিচ্ছি সেটা আমার উপরেও ডিপেন্ড করবে।
কারণ আমার ফলাদেশের ওপর একটা লোক তার কেরিয়ার চয়েস করছে। এবার প্রথমে দেখে নিলাম এই পুরো ঘরগুলো ফাঁকা, কোনো গ্রহ নেই, কোনো ভালো গ্রহ নেই। যে গ্রহ আছে সেটাও খারাপ, কোনো গ্রহই পাওয়া যাচ্ছে না। তাহলে আমি কি বলবো তাকে, হয় ফার্স্ট হাউসের কোনো কেরিয়ার চয়েস করো, মানে লগ্নতে যে গ্রহ বসে আছে, এই যে লিখে দিয়েছি, অথবা সপ্তম ঘরে যে গ্রহ বসে আছে তার কেরিয়ার চয়েস করো। এবার তুই দেখলি ওই উপরোক্ত 5টা ঘর ফাঁকা, প্রথম ঘরে বসে আছে রাহু, বা প্রথম ঘরও ফাঁকা, 7 নম্বর ঘরও ফাঁকা, বাদ বাকি যা গ্রহ আছে সব ওই 4টে ঘরে গিয়ে বসে, 1 ফাঁকা, 2 ফাঁকা, 4 ফাঁকা, 7 ফাঁকা, 9, 10, 11 ফাঁকা। এবার সে কি কেরিয়ার নেবে? যদি সবই ফাঁকা থাকে বা সবই ক্ষতিকারক থাকে, সেক্ষেত্রে বৃহস্পতি অথবা শনি রিলেটেড কেরিয়ার তাকে নিতে হবে। এইবার এখানে সব থেকে বড় ভাইটাল পয়েন্ট হচ্ছে গ্রহের কেরিয়ার নিতে হবে। তো প্রত্যেকটা গ্রহ তো একটা কেরিয়ারকে ডিফাইন করে। রবি গ্রহ কি কেরিয়ার ডিফাইন করে? রবি গ্রহ হচ্ছে রাজা, রবি গ্রহ হচ্ছে বস, তার মানে উচ্চপদস্থ কর্মচারী, আইএএস অফিসার, আইপিএস অফিসার, ডাইরেক্টর জেনারেল, এই ধরনের, অথবা বড় পলিটিশিয়ান, এই ধরনের, অথবা বিশাল বড় ডাক্তার, বৈদ্য যাকে বলা হয়, এগুলো সূর্যের নিজস্ব ফলাফল। এবার যদি কেউ ব্যবসা করতে চায়, যাদের রবি খুব উচ্চে আছে, কি ধরনের সে পলিটিক্সে যেতে পারে? সে, সূর্য আমাদের কিসের প্রতীক? মেডিকেল লাইনেরও প্রতীক, মেডিকেল রিলেটেড ইনস্ট্রুমেন্টেরও সে ব্যবসা করতে পারে। সে আরো কি ব্যবসা করতে পারে? সে সরকারি টেন্ডারের কাজ করতে পারে। যাদের চন্দ্র ভালো, তারা কি ধরনের কেরিয়ার নেবে? চন্দ্র জলের মালিক, জলতত্ত্বের রাশি। আর সূর্যের ক্ষেত্রে তুই ফায়ার এক্সটিংগুইশারেরও ব্যবসা করতে পারে, মঙ্গলের ক্ষেত্রেও সেটা করা যায়, কারণ অগ্নিতত্ত্ব যেহেতু। এইবার যখনই আমরা চলে আসি চন্দ্রে, চন্দ্রে কি রিলেটেড কেরিয়ার? চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র মাতৃকারক, চন্দ্র হচ্ছে একটা মানুষের গর্ব। তার মানে কি এগ্রিকালচার, অর্গানিক ফুডের ব্যবসা করতে পারে, জলের ব্যবসা করতে পারে, দুগ্ধজাত পণ্যের ব্যবসা করতে পারে, রূপোর মানে মেটাল হলে রূপোর ব্যবসা অথবা প্ল্যাটিনামের ব্যবসা করতে পারে সে। বা যদি চাকরি করতে হয়, এগ্রিকালচার ফিল্ডের, এগ্রিকালচার প্রজেক্টের চাকরি করুক, কোনো ডেয়ারি ফার্মে চাকরি করুক, কোনো ওয়াটার ট্রিটমেন্ট সেন্টারে চাকরি করুক, এই ধরনের কাজ তার জন্য সুবিধাজনক। এবার যদি কারোর মঙ্গল হয়, মঙ্গলের আরেক নাম ভৌম, ভৌম মানে ভূমি, পৃথিবী তত্ত্ব, পৃথিবী রিলেটেড মানে মাটি রিলেটেড কাজ। আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, যে আগুনে ছ্যাঁকা লাগে। মঙ্গল এমন এক ধরনের আগুন, যে আঙুলে হাত দিলে ছ্যাঁকা লাগে, কারণ মঙ্গল হচ্ছে কারেজের গ্রহ। মঙ্গলের কি ধরনের কেরিয়ার ডিফাইন হবে? মঙ্গলের ক্ষেত্রে কেরিয়ার ডিফাইন হবে, সে আর্মির পরীক্ষা দিতে পারে, সে পুলিশের পরীক্ষা দিতে পারে, সে সিকিউরিটি গার্ডের পরীক্ষা দিতে পারে, সে ডিফেন্সের বিভিন্ন রকম অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, আমাদের ডিআরডিও আছে, যেখানে কারেজ লাগে, মানে সাহসিকতার প্রয়োজন হয়, সেই ধরনের ফিল্ডে সে যেতে পারে। অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারে, অথবা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরির জন্য জিওলজিস্টের জিনিসও পড়তে পারে। ব্যবসা করলে সিমেন্ট, মাটি, এগুলোর ব্যবসা করতে পারে। এগুলো হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে। এইবার নেক্সট গ্রহকে বুধ। বুধ কি? বুধ হচ্ছে চঞ্চলতা, বুধ হচ্ছে কমিউনিকেশন। সে মাস কমিউনিকেশন নিয়ে পড়ুক, সে জার্নালিজম নিয়ে পড়ুক, সে সেলস এর চাকরি করুক, সে মার্কেটিং এর চাকরি করুক, সে অ্যাঙ্কারিং এর চাকরি করুক, অথবা সে যে কোনো বিজনেস করুক, এটা হচ্ছে বুধ। বুধের পর কে আসে? বুধের পর আসে গুরু বা বৃহস্পতি। বৃহস্পতি মানে ব্যাংকিং এর পরীক্ষা দিতে বলো তাকে, বিশাল বড় ব্যাংকার তৈরি হবে, বিশাল বড় শিক্ষক তৈরি হবে, বিশাল বড় অ্যাকাউন্টেন্ট তৈরি হবে, মানে হিসাব রক্ষক যাকে বলে। অথবা সে চ্যাটার অ্যাকাউন্টেন্সির ফার্ম খুলে নিজের ব্যবসা করতে পারে, এগুলো বৃহস্পতির নিজস্ব কাজ। এইবার যদি শুক্রতে আসো, শুক্র হচ্ছে লাক্সারি প্রদান করে মানুষকে। লাক্সারি রিলেটেড জিনিস কি? সেন্টের ব্যবসা বা সেন্টের কারখানায় কাজ, মানে পারফিউমের কারখানা, জুয়েলারি শপে কাজ বা জুয়েলারির কারখানা তে কাজ করবে, অথবা নিজের জুয়েলারির ব্যবসা করতে পারে সে নিজে। সে মেকআপ আর্টিস্ট হতে পারে, সে ভালো আর্টিস্ট হতে পারে,
সে ভালো গান বাজনা করতে পারে, সে ভালো বিউটি পার্লার খুলতে পারে, সে ভালো নেল আর্ট সেন্টার খুলতে পারে। এই ধরনের কাজ শুক্রের উপর ডিপেন্ড করে। শনি যেখানে আসবে, যার ক্ষেত্রে শনি বলবান, সে কি ধরনের কেরিয়ার নেবে? শনি মানেই লোহা, শনি মানেই লোহা, এনিথিং রিলেটেড টু লোহা। এবার এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়, শনি শুধু কিন্তু লোহা নয়, শনি মানে কিন্তু জাস্টিস সিকার। উকিল হচ্ছে জাস্টিস সিকার। আমরা অনেকে এটা জানি না, শনি কর্মের ফলদাতা, মেনশনিং কর্মের সিদ্ধান্তদাতা কিন্তু ভগবান বিষ্ণু। অনেক অ্যাস্ট্রোলজার এই জায়গাটাতে ভুল করে, শনি মানে উকিল, শনি মানে জজ নয়, শনি মানে ওকালতি। তুই কোনো লোক ওকালতি পড়েছে তাকে বলি লোহার ব্যবসা করুন, তোকে দু চড় মারবে। সে ঠিকই লাইন নিয়েছে, কারণ শনির ক্ষেত্র কিন্তু ওকালতিও, কিন্তু শনির ক্ষেত্র জাজমেন্ট দেওয়া নয়। শনি কিন্তু জাজমেন্ট দেবে না, জাজমেন্ট দেবে বৃহস্পতি, কারণ ডিভাইন সোল থেকে জাজমেন্ট আসে। শনির কাজ ল সিকার, মানে আমি যাতে নিজের ন্যায়টা পাই তার জন্য লড়াই করার, উনি হচ্ছেন মানে প্রতিনিধি, লড়াইয়ের প্রতিনিধি। তাহলে শনি কি ধরনের কেরিয়ার দেবে? ব্যবসা করলে চামড়ার ব্যবসা, লোহার যে কোনো জিনিসের ব্যবসা, মেশিন যন্ত্রপাতি এই ধরনের ব্যবসা। আর যদি কাজ করে ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করুক, ভালো কাজ হবে তার, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ফিল্ডের ইঞ্জিনিয়ার, শনির এগুলো কাজ। নইলে চামড়ার ব্যবসা, ইলেকট্রিশিয়ানের ব্যবসা, লোহার যে কোনো মালের ব্যবসা, যন্ত্রপাতির ব্যবসা, এগুলো শনি দেয়। এরপরে যদি চলে আসিস রাহু, রাহু মানে কি? মুন্ডু আছে ধন নেই, কিন্তু ওই মুন্ডুই মহামুন্ডু। ওই মুন্ডু যেমন মানুষকে ইলিউশন তৈরি করে, ওই মুন্ডুর দূরদর্শিতা কিন্তু বিশাল মারাত্মক। যাদেরই রাহু কেরিয়ার চয়েস হবে তারা বেসিক্যালি দেখবি কম্পিউটার লাইনে চলে যায়, তারা দূরদর্শী হয়। খাটনির কাজ তাদের দ্বারা হবে না, সে বসে বসে এসির মধ্যে টেপাটিপি করবে, কম্পিউটারে বসে এসির মধ্যে বসে টেপাটিপি করবে। প্লাস এবার রাহুর কেরিয়ার কোনগুলো? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে ব্রেন কে কাজে লাগাতে হয়। বুধ যেমন বুদ্ধি, রাহু তেমনি দূরদর্শিতা। যার রাহু ভালো তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে, কিন্তু ও খাটবে না, ওই বসে বসে একটা এসির মধ্যে রিসার্চ করুক, ডেভেলপমেন্ট করুক। বিশাল বড় সে ডাক্তার হতে পারে, মানে বায়োটেকনোলজিস্ট যাকে বলে, বিশাল বড় রিসার্চার হতে পারে, কম্পিউটার রিলেটেড ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জিনিস সে জানতে পারে, সে বিজ্ঞানী হতে পারে, কিন্তু কোনো খাটনির জব এর পেশা তার চলবে না। এইবার চলে এক কেতু। কেতু কিসের গ্রহ? কেতু একটা ধার্মিক গ্রহ, সবকিছু থেকে কাটছাট করে দেবে। কেতু যাদের ভালো, ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভালো জ্যোতিষী, ভালো ওকাল সায়েন্টিস্ট, মানে যেখানে ডিকোডিং করতে হয়। জ্যোতিষের কাজ কি? এই যে জ্যোতিষের কাছে মানুষ আসে, জ্যোতিষীরা কি করি আমরা? তার ছকের, তার জন্মের সময়, তার জন্মের তারিখ, তার জন্মের বার এবং তার নাম এবং কোন জায়গায় সে জন্মেছে, এতগুলো জিনিস নিয়ে তার ছকটাকে প্রথমে আমরা ক্যালকুলেট করি। তারপরে সেই ছকের ভেতরে ছক কি বোঝাতে চাইছে, ওই ছকে তো সবাই বুঝতে পারবে না, তোরাও কি করছিস, মানুষটাকে ডিকোড করছিস ছকের ভেতরের রহস্য। কেতু হচ্ছে ভালো গোয়েন্দাও বানায়, রহস্যের সমাধান করছিস, ডিকোড করছিস। বড় তান্ত্রিক বানায় কেতু, বিশাল বড় ম্যাজিশিয়ান বানায় কেতু। তো কেতুর এইগুলো কাজ। সুতরাং একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, লাল কিতাবে যখন কেরিয়ার আমরা দেখি, ম্যাক্সিমাম টাইম যাদেরকে পাবি তাদের ক্ষেত্রে কেরিয়ার অলরেডি চলছে। কিন্তু কোনো 11-12 ছেলে এলো বা 10 ছেলে এলো তোর কাছে, তার বাবা মা নিয়ে এলো বা কেউ নিজেই এলো যে আমার কি ফলাদেশ হবে, সেক্ষেত্রে প্রথমে নবম ঘর দেখবো। নবম ঘর যদি ভালো গ্রহ থাকে, প্রথমে তুই দেখলি নবম ঘরে কেতু আছে, দশম ফাঁকা, 11 ফাঁকা, 2ও ফাঁকা, 4ও ফাঁকা। সেকেন্ড পদ্ধতি কি? তাহলে আমাকে নবম ঘরের কেতুটাকেই নিতে হবে, কারণ কোনো ভালো গ্রহ আমি পাইনি। নয়তে শুধুমাত্র কেতু, তাকে তাহলে আমি কি তাকে বলতে পারি যে বাবু তুমি তান্ত্রিক হয়ে যাও,
তুমি ম্যাজিশিয়ান হয়ে যাও না, তুমি বাবা কম্পিউটার লাইনে চলে যাও। তুমি এমন কোনো কাজে নিজেকে যুক্ত করো, তুমি এমব্রয়ডারি লাইনে চলে যাও। অনেকে তো এমব্রয়ডারিটাও তো শিখতে হয়, এমব্রয়ডারির প্রচুর পয়সা। যেখানে কাঁচি সুতোর ইউজ হয়, কেতু মানেই কিন্তু কাঁচি। এইভাবে প্রেডিকশন দিতে হবে। একটা মানুষের কেরিয়ার প্রেডিকশনের জন্য আমি কেরিয়ারের আরো কিছু জিনিস বোঝাবো। আমি আজকে যেটা বোঝালাম তার একটাই কারণ হচ্ছে, লাল কিতাবের দুটো বড় পার্ট ছিল তোদের, যে ডেথ প্রেডিকশন আর কেরিয়ার প্রেডিকশন বই কি বলছে। অ্যাজ পার লাল কিতাব গ্রামার এটাই বলছে, এর বাইরে লাল কিতাব কিছু বলছে না। কেরিয়ার এবং ডেথ প্রেডিকশনের যে গ্রামার বা যা রুল দেওয়া হয়েছে এতটুকুনি আছে। এর বাইরে কিন্তু লাল কিতাবে কেরিয়ারের উপরে বা ডেথের উপরে কোনো রকম রুল দেওয়া নেই। এরপরেও আমাদেরকে কেরিয়ার দেখার জন্য আমি আগেও বলেছি, তোদের কেপিতেও করিয়েছি, কেরিয়ার যখন দেখবে দশম ভাবের কানেকশনটা আমাদের দেখতে হবে। দশম ভাব যদি সপ্তম ভাবকে কানেক্ট করে, তাহলে কেউ এসে বললো আমার চাকরি করা ভালো না, আমি ব্যবসা করব। যদি সপ্তম ভাব কানেক্ট করে এবং বুধের তার পজিশন যদি ঠিকঠাক হয়, বা বুধের পজিশন কিভাবে ঠিক হবে, হয় বুধের মহাদশা চলছে, অথবা তার ছকে বুধ আছে, বুধ ভালো অবস্থায় আছে, অথবা বুধের তোর অন্তর্দশা চলছে, তাহলে সেই টাইমে সে যদি ব্যবসা করে, যে কোনো জিনিসের ব্যবসা, এবার যে কোনো জিনিসের ব্যবসা করলেই তো সে ফল পাবে না, তখন কিন্তু আবার লাল কিতাবে চলে আসতে হবে। ওই 9, 10, 11, 2, 4-এ কোন গ্রহ বসে আছে, তার রিলেটেড ব্যবসা সে যদি করে, তখন কিন্তু গিয়ে তার ব্যবসায় সে সাকসেস পাবে, অথবা চাকরিতে সাকসেস পাবে। প্রত্যেকটা মোডালিটির ওপর ডিপেন্ডেন্ট। লাল কিতাবটা যেহেতু বৈদিক থেকেই এসছে, বৈদিকের একটা শাখা, তো লাল কিতাবও কিন্তু অনেকাংশে বৈদিকের মতনই কাজ করে। এবং বৈদিকের ক্ষেত্রে যেমন আমরা দশম ভাবকে দেখি, লাল কিতাব নবম ভাবটাকেও দেখে। কারণ নবম ভাব মানে কি, ভাগ্য। ভাগ্যস্থানে যে গ্রহ বসে থাকবে, যদি বাজে গ্রহ বসে থাকে, সেও কিন্তু ভালো ফলই দেয়, কিন্তু তার ফলের মধ্যে কি হবে, দেওয়াটার মধ্যে বাজে হয়ে যাবে। দাউদ বিশাল বড় ডন, দাউদের কি পয়সা নেই? দাউদের তো পয়সা আছে, কিন্তু বদনাম পায়। কেরিয়ার তো গুন্ডা নিয়ে নিয়েছে। আবার মঙ্গল যাদের খারাপ, দেখবি বিশাল বড় গুন্ডা আছে, নবম হাউসে মঙ্গল বসে আছে, বহুত বড় গুন্ডা। পুলিশ আর্মি হয়নি, গুন্ডা তৈরি হয়েছে, নামের জায়গায় বদনাম পেয়েছে। ফেম তো দু রকমের হয়, একটা ফেম হয়, একটা ডিফ্রেম হয়। ও ডিফেম, ও খুশি, হি ইজ রাইট। কারণ তোর কাছে কোনো ডনও যেতে পারে, তোর কাছে কোনো ডনও যেতে পারে প্রেডিকশন করে। আমরা কারো চারিত্রিক গঠন বিচার করার জন্য বসে নেই। তাহলে আজকে এই দুটো জিনিস আমি বোঝালাম। এবার বল কার কি প্রশ্ন আছে, আমি অ্যান্সার করে দিচ্ছি। বল, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বল, আমি অ্যান্সার করে দিচ্ছি। জিৎ আর অনন্ত দেখে নে, যদি কোনো প্রশ্ন থাকে তো জিজ্ঞাসা করতে পারিস। সব থেকে ভালো হয় তোরা আজকে এই নোটস দুটো আমি পাঠিয়ে দিচ্ছি, ভালো করে পড়। 2-4টে ছক কে জিত ফেলে দেখ তারা ওই রিলেটেড কাজে যুক্ত কিনা। আর অনন্তও দেখ, 2-4টে ছক নে হাতে, কারণ ছক ছাড়া উত্তর পাবি না। সেই রিলেটেড কাজে তারা যুক্ত কিনা, যদি যুক্ত হয়, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, পরের দিন যেদিনকেই ক্লাস নেবো সেদিনকে সেই ডাউটটা আমরা ক্লিয়ার করবো। বল, কেউ কি কিছু বলছিস? বল। হ্যালো, হ্যাঁ বল, কোনো কোয়েরি থাকলে বল। কোনো কোয়েরি আছে? হ্যালো। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। বলছি যে আপনি বললেন কেরিয়ার রিলেটেড জিনিসটা নিয়ে, হুম। ঠিক আছে? হুম। এইখানে একটা কোশ্চেন আছে। আপনি 9th হাউসে কারোর কেতু বসে থাকলে সবাই বলছে স্পিরিচুয়াল গাইডলাইন হবে, মানে স্পিরিচুয়াল দিকে যাবে, হুম। ঠিক আছে? হুম। তো কেতুটাও তো একটা খারাপ গ্রহ। হুম। তো তাহলে কেতুটাকে, তাহলে আপনি কি বললেন খারাপ গ্রহ যদি থাকে, মানে নাকি 10th হাউসের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য, কোনটা? কোনো রুলস নয়, প্রথম কি সূত্র দেখবো, তুই তো আবার গুলিয়ে ফেলেছিস। নাইনথে ফার্স্ট নাইনথে। তুই প্রথমে 9, 10, 9-তে কেতু আছে, ঠিক আছে? 10 হ্যাঁ। ফাঁকা, 11 ফাঁকা, 2 ফাঁকা, 4 ফাঁকা, তার মানে হুম। 9-এর কেতুই আমার কেরিয়ার।
নয়ের কেতুই আমার কেরিয়ার। আর কেতু মানে রাহু থাকলে না নাইনথে, তাহলে রাহু রিলেটেড রাহু সমস্ত হবে, বিজনেস। রাহু হবে, ও রাহু হবে। মানে সব ফাঁকা থাকলে ওইটাকেই নেবো, খারাপটাকেই নিয়ে নেবো, তাই তো? খারাপটাকেই নেবো, কারণ গ্রহটা তার ফল দেবে, গ্রহটা আচ্ছা তার ফল দেবে। কম্বিনেশনটা আচ্ছা। কোথায় প্রবলেম করবে? কম্বিনেশনটা এখানে এরকম যদি কোশ্চেনটা আসে, নবম হাউসে চন্দ্র রবি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে কি করব? দশম হাউসে বৃহস্পতি, কি করব তাই আগে ছক দেখতে হবে। নবম হাউসে চন্দ্র বৃহস্পতি, দশম হাউসে রবি, 11 নম্বর হাউসে মঙ্গল, ঠিক আছে, দ্বিতীয় হুম। হাউসে হচ্ছে শুক্র, চতুর্থ হাউসে হচ্ছে বুধ। বড় কনফিউশন তৈরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। নবম ঘরে, এবার ঘরে দেখবো ঘরকে কারক গ্রহতে যে গ্রহটা বসেছে তার সাথে মিত্রতা আছে কিনা। 9th হাউসে কে ছিল? চন্দ্র না রবি। হ্যাঁ, 9th হাউসের কারক কে? বৃহস্পতি। বৃহস্পতি, পাকা মালিক, ঘরও বৃহস্পতি। মালিক কে? বৃহস্পতি। 9th হাউসের মালিক বৃহস্পতি, বৃহস্পতি। বৃহস্পতি, হ্যাঁ। বৃহস্পতি, সূর্য প্লাস চন্দ্র। এনি রিলেটেড কেরিয়ার, এই তিনজনের মধ্যে কেরিয়ারকে যদি সামারাইজ করে দেওয়া যায়, বড় শিক্ষক, বড় কেরিয়ারের বড় মানে হিসেবি, বিশাল বড় মাপের মানুষ, আইএস আইপিএস, যে স্যার ব্যবসা, আইএএস অফিসার হতে গেলে তো জুপিটারের সাথে সানের তো লাগে, কানেকশন লাগে। মানে জুপিটারের সাথে তো কানেকশন হয়ে গেছে, নব আর হাউসের যদি প্রতিযোগিত। আর যদি তার সান কোনোভাবে কোনো রকম ডিস্টারবেন্স বা কোনো প্ল্যানেটের নেই তো, ডিস্টারবেন্স সেখানে নেই, ক্ষেত্রে, নেই, এই যে ছকটা বললাম এতে নেই তো চান্স। তা আপনি মালিক ঘরটাকেও দেখতে হবে। সানের হুম। ডিগ্রি কম আছে, তাহলে চন্দ্র যাবে। কথা বোঝা গেল? সানের ডিগ্রি যদি কম হ্যাঁ থাকে তাহলে চন্দ্র না। হুম। আর মালিক যদি মালিকটাকেও ধরে নেবো, তাই তো? ধরার দরকার পড়ে না, কেন কিন্তু আমি ধরি, কেন এই ধরনের দেখ, এখন তোরা কনজাংশন অফ প্ল্যানেটে আমি ঢুকিনি, ঠিক আছে, না। কনজাংশন অফ প্ল্যানেটে এবার যখন ঢুকে যাব এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কারণ এখানে পুরো কেরিয়ারটাকে তুই আগে নর্মাল যে সূত্রটা লালকি, প্রথম লালকি তার কিছু জিনিস বলে, সেটা কি, গ্রামারে আগে এবিসিডি শিখবি তো, হুম হুম, রাইট। নাকি আগে সেন্টেন্স বানানো স্টার্ট করে দিস? না, এবিসিডি। আগে এবিসিডি কি বলছে, এইটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, পরিষ্কার এই জিনিসটা আগে বলে দিল। তারপরে নেক্সট কি, কনজাংশন বুঝবো। এই দুটো টপিকের ওপর 6-7টা আমি তোদের অ্যাপ্লাইড জিনিস পাঠাবো। অ্যাপ্লাইড জিনিস মানে ছক পাঠাবো, ছকে কিন্তু লেখা থাকবে না, তোরা শুধু প্রশ্নটা বল, কি কেরিয়ার নেবে, বোঝা গেল? কি কেরিয়ার আর তোরা ফলাদেশ হ্যাঁ। করছিস এই গ্রামার অনুযায়ী সেইটা আমাকে লিখে পাঠাবে ওই ছকে। হুম তারপরে আমি তোদের অ্যান্সার শিটটা দেবো। তাহলে তোর হুম প্রেডিকশন, কথা বুঝলি? হুম। এই গ্রামারের ওপরে, কনজাংশনের ওপরে যেতে হবে, শুধু গ্রামারের ওপরে থাকে। খাওয়া কেন হ্যাঁ, দিলি আসে না কাজে ভাই খাওয়ানো হ্যালো। বুঝা হ্যাঁ, অনন্ত মিউট কর, যদি কোনো প্রশ্ন থাকে বল। আর হ্যালো। ক্লাস করার সময় একটা জিনিস মাথায় রাখবি, ক্লাসের দিকে মন দিয়ে, আমি প্রতিদিন তোকে দেখি তুই কারোর না কারোর সাথে কথা বলিস, যে কারণে তুই ক্লাসের কিছু ধরতে পারিস না। এটা খুব ব্যাড হ্যাবিট, এটা খুব বাজে হ্যাবিট। যারা প্রফেশনাল টিচার তাদের কিছু এসেই যায় না, কে শুনলো না, ভিডিও রেকর্ডিং দিয়ে দিচ্ছে, কিন্তু শিখতে গেলে বুঝতে হবে। এখানে একটা লাল কিতাবের গ্রামার পড়ানো হচ্ছে, যে কিভাবে আমি কেরিয়ার প্রেডিকশন করব একটা লোকের। তা কেরিয়ারের জায়গাটা আমি যদি বুঝতেই না পারি, আমি যদি সেই টাইমে দুটো কাজ একসাথে হয় কি, মানুষ খেতে খেতে কি একসাথে পটি করতে পারে, যে একদিক দিয়ে খাচ্ছে একদিক দিয়ে পটি করছে? 1 ঘন্টা তো ক্লাস হয়, কোনো কোনো দিন 1.5-2 ঘন্টা হতে পারে, সেটাতেও যদি ওইটুকুনি টাইম দিতে কেউ অসমর্থ হয়, সেখানে তো তোর শিখতে প্রবলেম হবে। বাংলায় নোট পাচ্ছিস, বাংলাতে পুরো গ্রামারটাকে তুলে এনে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, আর কি করতে পারবে টিচার? এক তো বাংলাতে একটা বই নেই, নটা সিঙ্গেল বুক, খুঁজলেও পাবি না। যা আছে হিন্দিতে আছে, তামিলে আছে, ইংলিশে আছে। তামিল পড়তে জানিস না,
ইংরাজিতে অর্ধেক জিনিস বুঝতে পারিস না, আর হিন্দি তো ছেড়েই দে। তো এইগুলো বানাতেও তো আমাদের কষ্ট হয়। কেরিয়ার তো একটা টপিক, একটা মানুষ তো তার কেরিয়ার সম্বন্ধে তোকে ভাই প্রশ্ন জিজ্ঞাসা করবে। ডেটটা নয় ছেড়ে দে, ডেথ ক্যালকুলেশন বলারও নেই। কারণ আমি সবাইকে বলি, মুমূর্ষ রুগী ছাড়া কারোর ডেথ ক্যালকুলেশন করবে না। কেউ মারা যাচ্ছে বা মারা যাওয়ার অবস্থায় এসে গেছে, তখন তার ডেথ প্রেডিকশন করো। মহামুনি পরাশর অব্দি বলে গেছে, কারোর মৃত্যু প্রেডিকশন করা যাবে না, না, না। জন্ম তুই বলতে পারবি না কোন টাইমে হবে। অনেক কেপির অ্যাস্ট্রোলজার, আমিও তোদের শিখিয়েছি, আমার বাচ্চা কোন টাইমে হবে আরপি করে ইভেন্টের টাইমিং, অ্যাকুরেট টাইমিং বলা যায়, কিন্তু বলা উচিত নয়। ডেথেরও পার্টিকুলার টাইম বলা উচিত নয়। বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় আছে তার লিঙ্গ নির্ধারণ করা উচিত নয়। কোনো স্টক মার্কেটে আমি শুধু বলবো এর উন্নতি হবে কি হবে না, এর থেকে বেশি আমি কোনোদিনও কোনো স্টক মার্কেটের এই স্টক উঠে যাবে, ওই স্টক পড়ে যাবে, এই স্টকটাতে আপনি ইনভেস্ট করুন। এখন অনেক ফিনান্সিয়াল অ্যাস্ট্রোলজির বাবারা এসে গেছে, কিন্তু এই ধরনের প্রেডিকশন দেওয়া উচিত নয়। কেন উচিত নয়? তুই যা কিছু শিখেছিস সেটা তোর কিন্তু ঈশ্বর প্রদত্ত জিনিসই তোরা শিখছিস। আলটিমেটলি ভবিষ্যৎকে যদি কাউ জেনে যায়, সেইখানে সে কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবে না। এই যে দেখবি ইউটিউবে ভুলভাল ভিডিও ভর্তি, লটারি 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 লটারি, কালকে এই নাম্বারের লটারি আছে, আর লাস্টে কি বলছে, যারা প্রতিদিন লটারি কাটেন না তাদের ক্ষেত্রে হয়তো এটা খাটবে না। তাহলে এটা কি ধরনের অ্যাস্ট্রোলজি? একটা মানুষের ছকের ডিকোডিং করবার জন্য একটা মানুষের লাইফে কি কি জিনিস আছে। প্রথমে একটা লোকের যখন তোর কাছে এলো, তার জন্ম, জন্ম থেকে সে কি কি পাচ্ছে, তার ভাগ্য কি আছে, তার বিদ্যা কি আছে, সে চাকরি করবে না ব্যবসা করবে, ম্যারেড লাইফ কেমন হবে, লাভ ম্যারেজ হবে না নর্মাল ম্যারেজ হবে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, ম্যারেজের পর তার লাইফ কেমন থাকবে, তার বাচ্চা কাচ্চা কটা হবে, তার বাচ্চা কাচ্চার লেখাপড়া কেমন হবে। এক একটা এজ গ্রুপের এক এক রকমের প্রশ্ন থাকে। এর বাইরে ওই ভগবানের যে তিনটে জিনিস, বিয়ে কোন তারিখে হবে, বিয়ের তারিখ এটা থেকে এতটা, ঠিক আছে, এতটুকুনি প্রেডিকশন কর। যেই প্রেডিকশনটা তুই সূক্ষ্ম দশায় গিয়ে করলি, বিয়েটা হবে 15 তারিখ বেলা 4টে থেকে 5:30টার মধ্যে, প্রেডিকশন তো মিলে গেল, কিন্তু তুই খোদার ওপর খোদ্দারি করে ফেলি, খোদার ওপর তুই খোদ্দারি করে ফেলি। এবং ওইখানে যদি ওই জাতকের সেই টাইমে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটার জন্য দায়িত্ব কিন্তু তোর উপরই বর্তা হবে। কেন? তুই অ্যাকুরেট টাইম প্রেডিকশন করে দিচ্ছিস। যে কারণে আমরা কিরম বলি যে জুন থেকে আগস্টের মধ্যে ঘটবে, অথবা সেটাকেও আরো ছোট করে বলে দিলাম যে আগস্ট বা জুলাইয়ের লাস্ট উইকে হবে। লাস্ট উইকে এই দিন এই তারিখ এই টাইমের মধ্যে হওয়া মানে তুই বিধাতাকে ডিকোড করছিস। আর বিধাতাকে যখন বেশি ডিকোড করতে যাবি, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে। কেন? অনন্তকে কেউ ডিকোড করতে পারে না। 0/0 = ইনফিনিটি। অনন্তের নাম অনন্ত, কিন্তু অনন্ত কথার অর্থ হচ্ছে যাকে কেউ ডিকোড করতে পারে না। 0কে 0 দিয়ে ভাগ করলেই ইনফিনিটি নাম্বার আছে। মহাশূন্যকে কেউ ডিফাইন করা যায় না। যে মোডালিটি নিয়ে পড়, সবার প্রথম নিজের গ্রামারের ওপরে জোর দিতে হবে। গ্রামার কি বলছে, তারপরে তো ব্যতিক্রম তো বহুত আসবে, সব জিনিসের ব্যতিক্রমী সূত্র আছে। এমন কোনো পৃথিবীতে নেই যে একটা লোকে কোমাতে 18 বছর ছিল, জ্যোতিষী প্রেডিকশন করে দিয়েছে মারা যাবে। কোনোভাবে তার একটা ট্রানজিট ভালো দিকে বৃহস্পতির হয়ে গেছে, সে কোমা থেকে ফেরত চলে এসছে, জ্যোতিষীটার কি হলো অবস্থা? তখন জ্যোতিষী কি বলবে? ওই যে প্ল্যানের ট্রানজিটটা হয়ে গেছিল ওই জন্য হয়েছে না। কারোর জন্ম তোর হাতে নেই, কারোর মৃত্যু তোর হাতে নেই, কারোর বিবাহ তোর হাতে নেই। তুই শুধুমাত্র ভগবানের এই যে ডিকোডিংটা, তোকে তো পুরো শেখাইও নি ভগবান। তোকে কেন, কোনো জ্যোতিষী 100-এ 100 সবকিছু জানে, আর তার প্রেডিকশন কখনো 100% হতে পারে না। তুই একটা স্টেপ অব্দি গিয়ে আটকে যাবি প্রেডিকশন।
ভালো করে গ্রামার যেগুলো শেখানো হচ্ছে গ্রামার গুলো পড়। আমি 2-3টে ছক পাঠাবো, নিজের খাতাতে প্র্যাকটিস করার জন্য ছকগুলোকে লিখবি যে এই ধরনের কেরিয়ার নেবে। আরে তুই লিখে ভুল করবি তবে তো আমি বুঝতে পারবো যে তুই ভুল করলি। তুই যদি কান দিয়ে শুনিস, এখন এটা তো বেদ নয় যে শ্রুতি বাক্য, কান দিয়ে শুনে নিচ্ছিস, বেদে ঢুকে নিচ্ছিস। তোকে তো ফলাদেশ দিতে হবে মানুষকে। তা এই ছিল আজকের ক্লাস। দুটো নোটস পাঠিয়ে দিচ্ছি, ক্লাসের রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি কিছু হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক নিয়ে আলোচনা করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেই আমরা চলে যাব কনজাংশন অফ প্ল্যানেটসে। কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেটের কনজাংশন কোন কোন হাউসে হলে কি কি ধরনের সমস্যা হয়। এবার কিন্তু আরো গোলাবে জিনিসগুলো, যেগুলোকে বৈদিক জ্যোতিষে বলা হয় যোগ, রাজযোগ, বিশাল বড় জুটো, শুভ যোগ। এইবার এইগুলো বুঝতে পারবি, তার সময় এসে গেছে এবার পড়া। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই আমি শেষ করলাম। চলো, গুড নাইট।